আসসালামু আলাইকুম। নতুন নতুন তথ্য আমরা প্রতিদিনই পাচ্ছি। আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন যে রিমান্ডে তিনি বলেছেন যে সে কোটা আন্দোলনকারীদের পক্ষে ছিলেন। তো আসলে ব্যাপারগুলো আমরা যত জানছি, যত দেখছি, বেশ মজাই লাগে। সবাই কোটা আন্দোলনকারীদের পক্ষে ছিলেন, বিভিন্ন ইনফ্লুয়েন্সার বলেন, বিভিন্ন প্রাক্তন এমপিরা বলেন, সবাই। আমার একটা প্রশ্ন, একজন সাধারণ মানুষ হিসেবে আমার একটা প্রশ্ন, প্রধানমন্ত্রীও পক্ষে ছিলেন, আপনারা সবাই পক্ষে ছিলেন, এত লাশ কারা ফেললো? এর উত্তর দিতে পারবেন? এরপর এখন যেমন বিভিন্ন জিনিস বের হয়ে আসছে যে প্ল্যানের বিভিন্ন মাস্টার মাইন্ড ছিল, ঠিক আছে, সব কিছু ঠিক আছে। প্ল্যানটা শুধুমাত্র যে আপনাকে বের করে আনার জন্যই ছিল, আপনাকে পদত্যাগ করানোর জন্য ছিল প্রধানমন্ত্রীকে, সেটা তো আসলে না। শুরুটা কিভাবে হয়েছে, ছোট 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 ছোটোভাবে একটার সাথে আরেকটা সুতা মালা গেঁথে। তো সেখানে প্রথম থেকেই আপনারা কিন্তু প্রচণ্ড বিরোধিতা করেছিলেন কোটা আন্দোলনের। আর বিরোধিতা না করলে লাশ পড়তো না। একটা প্রথমে 6টা লাশ, তারপরে আরও লাশ, আরও লাশ, আরও লাশ, এবং সব কিছু খুব দ্রুত শেষ করে দেওয়ার যে একটা প্রবণতা আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী। যেমন 5ই মের যে ঘটনাটা শাপলা চত্বরে ঘটেছিল 2013 সালে, সেটাও তারা দু একটা দিন না হয় হুজুররা থাকতো এই শাপলা চত্বরে, কী হতো? হুজুররা কিন্তু ডিস্ট্রাকটিভ ছিল না, তারা কিন্তু কারো ক্ষতি করেনি। ছাত্রলীগ, তারপরে পুলিশ এসে তাদের উপর দফায় দফায় সংঘর্ষ করেছিল, তারা কিন্তু ডিস্ট্রাকটিভ কিছু করেনি। কিন্তু আমাদের সাবেক প্রধানমন্ত্রী না, সহজ মানে সত্যি বলতে যেটা ছিল যে ওনার মধ্যে খুব ধৈর্য ছিল না। উনি যে কোনো প্রবলেম খুব দ্রুত সলভ করতে চাইতেন। সেখানে লাশ পড়ুক, শত হাজার, এটা নিয়ে তো তার কোনো মাথা ব্যথা নেই। এটা থাকলে তো আর তাকে আমরা খুনি হাসিনা, ডাইনি হাসিনা এগুলো বলতে পারতাম না। একটা মানুষ কত সুন্দরভাবে নীরবে নিভৃতে খুনগুলো করে আবার নীরবে নিভৃতে হাসি দিয়ে চলতো, তার কোনো প্রবলেমই হতো না। তো এখন যেটা বলছিলাম আনিসুল হকের ব্যাপারটা, আনিসুল হক এখন পক্ষে ছিলেন। তারপরে আরও বেশ কিছু মানুষের ব্যাপারটা চোখে একদম আঙুল দিয়ে আমরা দেখতে পাই, যেমন হচ্ছে কিছু ইনফ্লুয়েন্সার, এর মধ্যে আছেন আয়মান সাদিক, আফ্রিদি। তারপরে সব ইনফ্লুয়েন্সারকে আসলে ওভাবে চিনিও না, বাট যেটা বুঝি যে বেশিরভাগই হচ্ছে, এখন কথা হচ্ছে তারা পক্ষে ছিলেন। আর সত্যিকার অর্থেই পক্ষে ছিলেন। যেমন সালমান মুক্তাদির বলেন, আমি আতিক ভাইকে চিনি, এরা যেমন কাজ করছিলেন একদম নির্ভয়ে, ওটা তো তাদের মধ্যে ছিলই না। তারা একটা শব্দ উচ্চারণ করেনি পক্ষে, ভিতরে ভিতরে বিপক্ষে কাজ করেছে, কিন্তু এখন তারা সবাই পক্ষে ছিলেন। বেশ মজার। এরপরে আসি আমাদের প্রাক্তন কিছু সুবিধাবাদী এমপি, যারা দল করুক না করুক, শুধুমাত্র একটা পদ পাওয়ার জন্য, শুধুমাত্র বাংলাদেশের একটা খুবই ইম্পর্টেন্ট পদের জন্য যারা এমপি হয়েছেন, তাদের অন্য কাজ আছে। যেমন ব্যারিস্টার সুমন, সে একজন ব্যারিস্টার, সে সোশ্যাল ইনফ্লুয়েন্সারও ছিল, এবং ইনফ্লুয়েন্সার হয়ে সে কিন্তু ভালো একটা জনপ্রিয়তা অর্জন করে ফেলেছিলেন। ছোটোখাটো কাজ করতেন, বেশ বড় উঁচু গলায় কথা বলতেন, কোর্টে বিভিন্ন রিট করতেন, যদিও তার রিটগুলো বেশিরভাগই ছিল খুব মজার। যেমন যে জিনিসটা অলরেডি গভর্নমেন্ট থেকে করে হয়ে গেছে, গভর্নমেন্ট থেকে, আর যেমন বেনজিরকে যখন গভর্নমেন্ট থেকে বলা হয়ে গেছে যে সে দোষী, তখন সে সেটার বিপক্ষে কাজ করতেন। তো এরকমভাবে সে যতজনের বিপক্ষে কাজ করেছেন সব কিন্তু অলরেডি গভর্নমেন্ট থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এটা একটা মজার ব্যাপার। তো এই লোকটা বিভিন্ন কিছু করে বেশ একটা জনপ্রিয়তা অর্জন করেছিলেন। আমরা অনেকেই ব্যাপারটা বুঝতাম কেমন যেন, মানে আমাদের মতো সাধারণ মানুষরা কিন্তু অত সহজ না, দেখলে সাধারণ লাগলেও আমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারি যে এখানে কিছু কিন্তু আছে। আমার কাছে সবসময় এই ব্যারিস্টার সুমনকে খুব ডাউট লাগতো যে লোকটা না, লোকটা সত্যিকারের ভালো না, এর মধ্যে অভিনয় আছে। আর অভিনয় দিয়ে ভালো করাটা ইনফ্লুয়েন্সার হিসেবে খুব সহজ। আপনি শুধু ভিডিও করবেন, দেখাবেন, ব্যাস, বিভিন্ন জায়গায় যাবেন, কাজ করবেন। সে কী কী যেন ফুটবল ফেডারেশন করেছিলেন, এই করেছিলেন, সেই করেছিলেন, এগুলো সবই আসলে বেশ মজার। কাজের ছলে ছলে করলাম, তারপরে সবার জনপ্রিয়তা পেলাম, এটা কিন্তু কঠিন কিছু না। তারপরে আপনার, আমি তো বললাম, এই গভর্নমেন্ট থেকে অলরেডি যাকে ছুঁড়ে ফেলা হয়েছে তাকে নিয়ে এসে বিপক্ষে কাজ করেছেন। কিন্তু যখন সময় আসলো সত্যিকারের মানুষের পাশে দাঁড়ানোর, তখন 16 তারিখেই সে তো সবাই জানেন যে সে কোর্টের দিকে তাকিয়ে থাকতে বলেছেন এবং প্রধানমন্ত্রীর কথা শুনতে বলেছেন। গেল
এরপরেও সে চুপচাপ মাঝে মাঝে টুকটাক বলল। এরপরে ঠিক 5 তারিখের আগে 4 তারিখে সে যে ঘটনা ঘটিয়েছিল, ওই ভিডিও যে দেখবেন, ওই ভিডিও যার পক্ষে দেখা সম্ভব, মানে অবাক হয়ে যাবেন যে সে নিরপেক্ষতার সমস্ত খোলস থেকে বের হয়ে এসে সে আওয়ামী লীগ হয়ে গেল, তার নেত্রী হয়ে গেল শেখ হাসিনা। এবং সে চিৎকার করে করে বলল, আওয়ামী লীগকে ধ্বংস করা এত সহজ না, আমার নেত্রীকে পদত্যাগ করতে বলে, এত বড় সাহস। সে চিৎকার করে করে অনেকক্ষণ কথা বলেছে, আওয়ামী লীগ হয়ে গিয়েছে ও মাঠে ছিল। খুব সুন্দর, খুব সুন্দর, কোনো সমস্যা নাই। একটা মানুষ চাইলে যে কোনো কিছু করতে পারে, আওয়ামী লীগ করতে পারে, আওয়ামী লীগ করা তো দোষের কিছু নাই, বিএনপি করতে পারে, জামাত করতে পারে, কোনো কিছু নাও করতে পারে, কোনো সমস্যা নেই। সমস্যাটা কোথায় জানেন? এই ইনফ্লুয়েন্সারগুলোকে যে সবসময় ডাউট হতো, সবসময় ভালো লাগতো না, এবং বুঝতাম যে এদের এখন একটা কথাই আমি বলবো, খুব খারাপ শোনালেও, এখন জাস্ট ঘৃণা লাগে এই মানুষগুলোকে। এখন সে 5 তারিখের পরে তো গা ঢাকা দিয়ে গেল, প্রায় সপ্তাহখানেক সে গা ঢাকা দিয়েছিলেন। তারপরে সে আবার একটা ইউটিউবে আবার সে একটা মেসেজও দিল, ভিডিও মেসেজ, যে সে আসলে কোটা আন্দোলনকারীদের সাথে, স্টুডেন্টদের সাথে ছিল, শুধু বুঝাতে পারে না। বাকি তাবৎ দুনিয়া বুঝিয়ে ফেলেছেন, তাবৎ দুনিয়া তাদের সাথে নেমে এসেছেন। কিছু অ্যাক্ট্রেস তো নেমেই এসেছিলেন, পরিচালক, নিপুণ, তারপরে মোস্তফা সরোয়ার ফারুকী যেমন প্রথম থেকেই লিখে বুঝাতে পারছিলেন, কিন্তু উনি বুঝাতে পারেন নাই। ওনার কী যেন সমস্যা, উনি এত ইনফ্লুয়েন্সার, এত বড় কিছু, সব কিছু করতে পারেন তিনি, কিন্তু এটা বুঝাতে পারেন নাই। এটাই আমাদের সবচেয়ে বড় জ্বলন্ত উদাহরণ যে সে বুঝাতে পারেন নাই। এরকমভাবেই আনিসুল হক, একজন আইনমন্ত্রী, যে শেখ হাসিনার একদম রাইট হ্যান্ড লেফট হ্যান্ড যেটাই বলেন না কেন, সারা জীবন শেখ হাসিনার কথা ইশারায় ভয়ঙ্কর 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 দেশদ্রোহী কাজ করেছেন, কিন্তু এখন রিমান্ডে গিয়ে তাকে বলতে হচ্ছে সে ছাত্রদের পক্ষে ছিল। এই যে ব্যাপারগুলো, এই যে মানুষের দ্বিচারিতা, মানুষের লজ্জা লাগে না? খুব অবাক লাগে, মানুষের কি লজ্জা লাগে না? এরপরে আসবো আমি কিছু এমপিদের কথা, তো বললামই ব্যারিস্টার সুমন। এরপর আসবো আমি হচ্ছে আমাদের বাংলাদেশের খুবই বিখ্যাত সাকিব আল হাসান আর মাশরাফি বিন মুর্তজার জায়গায়। এরাও সেম, ভোটবিহীন যে নির্বাচন সেখানকার এমপি হয়েছেন। সো খুবই ভালো কথা, ভোটবিহীন নির্বাচনে এমপি হবে, এটাই তো স্বাভাবিক। তারা প্রচণ্ড জনপ্রিয় মানুষ, তাদের দল লাগে না, তাদের ভালো লাগবে, এরকম কিছুর আপনাদের দরকার নাই। আপনারা ওই যে ক্রিকেট খেলেছিলেন, কিছু রান করেছেন, নিজের কেরিয়ার গড়েছেন, পৃথিবীর সমস্ত জায়গায় ঘুরেছেন, টাকা পয়সা, আপনাদের নাম যশ খ্যাতি সব কিছু করেছেন, আর এখন আমরা বাধ্য আপনাদেরকে সব কিছু ইজিলি দিয়ে দেওয়ার জন্য। ওকে, নো প্রবলেম, আপনারা যত পারেন আমাদের কাছ থেকে নেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারাই তো ফেসে গেলেন। আপনারা এমন একটা মানে ফ্রি খাওয়া টাইপের নির্বাচনবিহীন একটি সরকারের সাথে আপনারা এমপি হয়ে গেলেন। এখন তো আপনাদের মুখ দেখানো দায় হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি জানি সব ঠিক হয়ে যাবে, কিন্তু বিশ্বাস করেন, এই ঠিক হওয়ার পাশে এই যে আপনাদের দালালি, আপনাদের চাটুকারিতা, আপনাদের সুবিধাবাদিতা, এটা সারা জীবন চলবে। এই ইন্টারনেটে, নেট দুনিয়ায় বলেন, বাস্তব দুনিয়ায় বলেন, সবাই প্যারালালি গল্প করতে থাকবে। আমাদের মতো কিছু মানুষ আছে না, যারা দ্বিচারিতা সহ্য করতে পারে না, তারা কিন্তু বলবে। এই 71-এ দেখেন, এরকম দ্বিচারী মানুষ অনেক ছিল, অনেক দালাল ছিল। এই দালালরা কিন্তু নিজেদেরকে কোনো দিন মানে তারা সামনে এসেছে, মুক্তিযুদ্ধের চেতনা করে আওয়ামী লীগের সাথে মিশে গিয়েছে, কিন্তু লাভ হয়নি। পিছন থেকে কিন্তু ওই সময়ের যারা সাক্ষী, তারা কিন্তু ঠিকই বলেছে যে এরা ওই সময় দালালি করেছে, এরা তখন যুদ্ধ করে নাই, তখন তারা পাকিস্তানিদের সাথে ছিল। পাকিস্তানিদের সাথে মুরগি সাপ্লাই দেওয়া মানুষও পরবর্তীতে নিজেকে চেতনাবাদী এবং মুক্তিযোদ্ধা হিসেবে নিজেকে প্রমাণ করেছে। সো এই ঘটনাটা আমরা কিন্তু বলবো যে এই যে ব্যারিস্টার সুমন দেখতে পাচ্ছেন না, এখন আবার ছাত্রদের সাথে মিশে গেছে, কিংবা দল চেঞ্জ করে ফেলেছে, আর আওয়ামী লীগ নাই, আবার সে তার ইনফ্লুয়েন্সার হিসেবে নাম করছে। কিন্তু আমরা কিন্তু বলবো যে ওই লোকটা ভয়ঙ্কর দ্বিচারী। সে আসলে কী চায় সে জানে না, সে শুধু জানে যখন যেটা রং বদলাতে হবে আমাকে বদলাতে হবে, তাতে যা হোক এনিহাও আমাকে রং বদলাতে হবে। সেটা আমার যদি আওয়ামী লীগের সাথে যেতে হবে, আমাকে যদি বিএনপির সাথে যেতে হবে, আমাকে যদি কারোর সাথে না গিয়ে থাকতে হবে।
তো এরকম একটা ব্যাপার সাকিব আল হাসানের ক্ষেত্রে আমি দেখি যে সে সবসময়, তার প্রচুর টাকা, তার নাম যশ খ্যাতি, কোনো কিছুর অভাব নাই, কিন্তু সে সবসময় চেয়েছে আরও পাওয়ার। তো একটা মজার ব্যাপার দেখেন, সে এখনো রিটায়ার্ড করেনি। এখন 2024, সে হয়তো 2025-এ রিটায়ার করবে, আর নেক্সট ইলেকশন হয়তো 2028 বা 29-এ। তো 5 বছর পরে সে এমপি হওয়ার ট্রাই করতে পারতো, তাই না? দেখেন, কিন্তু সে সেই ধৈর্যটা তার মধ্যে নাই, কিংবা সে জানে এখন যে তার নাম যশ খ্যাতি, সে যে কাজ করছে, এরপরে তো সেটা থাকবে না। সো ওই সময় তাকে নমিনেশন নাও দিতে পারে। একই সাথে সে আমাদের একটা বাংলা খুব গ্রামের ভাষায় বলতে হয়, সব দিকেই খেতে হবে আমাকে, কোনো দিক আমাকে ছাড়া যাবে না। আমি ক্রিকেটারও থাকবো, আমি সমস্ত ব্র্যান্ডের বিজ্ঞাপনগুলো করব, আমি শোরুম উদ্বোধন করব, আমি দেশ বিদেশে যাব, আমি আমেরিকারও নাগরিকত্ব নিব, সব থাকবে আমার। আবার বাংলাদেশের একটা সর্বোচ্চ পর্যায়ের যে এমপি হওয়ার যে লোভ, সেটাও সে ছাড়েনি। সব কিছু তাকে পেতে হবে। শুধু একটা জায়গায় তার সমস্যা, দুর্বলতা, সেটা হচ্ছে জনগণের পাশে থাকবো না। আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন যে এই একটা জায়গায় ছিলাম না বলেই এরকম বলছে। আরও বলি আপনাদেরকে, একটা মজার ব্যাপার বলি। আমরা ইলেকশনের সময় আমি সাকিব আল হাসানকে দেখেছি, প্রতিটা স্টেজে সে উঠতো, খুব মজার লাগতো যে মেয়েরা তার সাথে সেলফি তুলতে চাচ্ছে, বিভিন্ন মানুষ তার সাথে সেলফি তুলতে চাচ্ছে, তাকে ডিস্টার্ব করছে। তার চোখ মুখ মানে ভয়ঙ্কর, সে বিপদে আছে, প্রচণ্ড রাগ হচ্ছে, তার রাগ সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু সে সেটা প্রকাশ করেনি। এমপি তাকে হতেই হবে। এমপি হওয়া পর্যন্ত সে 1 সপ্তাহ না 2 সপ্তাহ মনে হয় ইলেকশন ক্যাম্পেইন করলো, খুব সুন্দরভাবে ইলেকশন ক্যাম্পেইন করলো। ইলেকশন ক্যাম্পেইন যখন শেষ হয়ে গেল, মনে হয় ইলেকশনের অল্প কিছুদিন পরে সে এমপি হয়ে যাওয়ার পরে নারায়ণগঞ্জের একটা স্টেডিয়ামে তাদের প্র্যাকটিস ছিল, সবাই সেখানে প্র্যাকটিস করতে গেল। ওখানে একটু অরাজকতা ছিল, এটা সবাই জানে, এটা তো হতেই পারে। অরাজকতা হলে তখন কি বলতে হবে, প্রচুর মানুষ আসছে, সেলফি তুলছে, কোনো সমস্যা নাই। সে একটা পাওয়ারফুল জায়গায়, সে বলতে পারে যে সবাইকে বের না করা পর্যন্ত আমি প্র্যাকটিস করব না। সো তার ধৈর্যটা তার জায়গায় রাখতে হবে। কিন্তু সে কি করলো, অনেকের সাথে ছবি তোলা, অনেক রকম প্রবলেম হওয়ার পর লাস্টে একটা ছেলে, এখনও আমার মনে আছে, ছেলেটা তার কাছে যখন কাছে গিয়ে সেলফি তুলতে চাইলো, সে জাস্ট একটা নর্মাল পিপলের মতো, অ্যাজ এ নর্মাল পিপল, সে তেড়ে এসে তাকে মারতে গেল। ছেলেটা চলে গেল, এবং এই যে ছেলেটার মনের মধ্যে যে একটা ভয়ঙ্কর বিভীষিকাময় একটা যে কষ্ট, আপনার কি মনে হয় এটা চলে যাবে? আমি শুনেছি যে 2 দিন পরেই সে ছেলেটাকে ডেকে আবার সেলফি তুলেছে। এটা জানি যে শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য। সো যতই আপনি মানুষকে দেখানোর জন্য করেন না কেন, ওই দিনের ওই স্মৃতি কিন্তু ওই ছেলে ভুলবে না, কারণ ওটা ছিল আপনি সাকিব। আর পরে যেটা করেছেন মানুষকে দেখানোর জন্য, আপনার যে দ্বিচারী আর একটা গ্রুপ আছে না, ওইটা। তো এখন আপনারা বলছেন যে আমরা সাথে ছিলাম, কিংবা আমরা বুঝাতে পারিনি, কিংবা আমাদের মাপ করে দেন। ওকে, মাপ তো অবশ্যই সবাই করবে। আপনি আমাদের সাথে থাকলেই কি না থাকলেই কি কিছু যায় আসে না আপনাদের মতো মানুষরা। আপনারা আপনাদের নাম যশ খ্যাতি নিয়ে থাকেন, আপনার নামে কেস হয়েছে, এটাও উঠে যাবে, আপনি ভালোই থাকবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু আমাদের মনে সবসময় থেকে যাবে যে নিজের নাম যশ খ্যাতি, আপনার যে এমপিত্ব, আপনি তো অন্ধ আওয়ামী লীগ ছিলেন না কখনো। আপনি তো আমাদের দেশের একটা অ্যাসেট, সবাই বলে সম্পদ। ওকে, তাহলে আপনি বলতেন যে যাই হচ্ছে ভালো হচ্ছে না, এভাবে স্টুডেন্টদের খুন করা ভালো হচ্ছে না, আমার এমপিত্ব গেলেও আমি বলতেন। হয়তো আপনাকে এমপি থেকেই তো বের করে দেওয়া হতো, এর বেশি কি আর হতো বলেন? এর বেশি কিছু তো হতো না। তো ওই জিনিসটাই যারা এই আন্দোলনে, এখন সবার জন্যই আমি বলি, যারা বলেছেন বুঝাতে পারিনি, আনিসুল হক বলেছেন আমিও সাথে ছিলাম, সবাই সাথে ছিলেন, কিন্তু সবাই খুনি শেখ হাসিনাকে ভয় পেয়েছেন, প্রচণ্ড ভয় পেয়েছেন। আর বাদ বাকি যে লাখ লাখ মানুষ ইনফ্লুয়েন্সার হিসেবে ফেসবুকে আর সামনে যারা বুক পেতে দিয়েছেন গুলির সামনে, তাদের কথা আমি একদমই বাদ দিই। তাদের তো মানে হ্যাটস অফ, তাদের ধারে কাছে আমরা কখনো যেতে পারবো না। বাদ বাকি যারা আছেন, আপনারা মনে রাখবেন, তারাও কিন্তু ভয় ছিল, তাদেরও কিন্তু গুলির ভয় ছিল, গুম হওয়ার ভয় ছিল, জেলে যাওয়ার ভয় ছিল। একটা মেয়ে হিসেবে পর্যন্ত আমি সবসময় ভাবতাম যে হঠাৎ করে যদি ফেসবুক সার্চ করে তাদের বাড়িতে বাড়িতে যাওয়া হয়। যাই হোক, আমি আমার এক বান্ধবীর কথা দিয়ে শেষ করছি। আমার এক বান্ধবী বলছিল যে কখন ধরে নিয়ে যায়, ছোট একটা বাচ্চা আছে, সেই ভয়ে আমি কিছু লিখি না। তো এরকমই হয়।
সবার মধ্যেই ভয় আছে। এখন সেই ভয়টাকে একটু দমন করে, কিংবা আমার ভয়েস আমাকে ন্যায়ের জায়গায় রেস করতেই হবে, নইলে আমার ঘুম আসছে না, আমার ভালো লাগছে না, এই মেন্টালিটিটা আসলে আলাদা। এই মেন্টালিটি প্রচুর মানুষ পেয়েছি, তাদের নিয়েও আমি একসময় কথা বলবো। আজ শুধু বললাম যারা পক্ষে ছিলেন আন্দোলনের। তার মধ্যে উল্লেখযোগ্য নামগুলো হচ্ছে আমাদের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, কিছু ইনফ্লুয়েন্সার, এবং আমাদের তথাকথিত খুব সুন্দর সুন্দর বিভিন্ন সেক্টরের সুন্দর সুন্দর ক্যারিয়ারের খেলোয়াড় এবং এমপিরা। এই হচ্ছে আমাদের অবস্থা।